আচ্ছা 11টা বেজে গেছে, আমরা স্টার্ট করে দিই। ঠিক আছে? জি স্যার, শুরু করে দেন স্যার। হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস ডিসকাস করেছি। ওই রিলেশনে দু একটা স্লাইড দেখিয়ে তারপর আজকের ক্লাসে চলে যাব। আমরা তো অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস, ক্লাসিক্যাল অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস, আদার্স, এগুলো আমরা বললাম। তো অনেক সময় ভাইভাতে বিশেষ করে কোশ্চেন শুরুতে হয়তো এইভাবে তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে ট্রিটমেন্ট অফ স্টেবল অ্যানজাইনা, অ্যানজাইনা পেক্টোরিস, ক্রনিক স্টেবল অ্যানজাইনা কি বলো, বা ট্রিটমেন্টে কি কি ড্রাগ ইউজ হয়। তো একটা হলো ক্রনিক স্টেবল অ্যানজাইনা। তো এরকম যদি হয় ট্রিটমেন্ট অফ ক্রনিক স্টেবল অ্যানজাইনা, তাহলে এটা হলো, এটা কিন্তু হোম ট্রিটমেন্ট, এটার জন্য কোনো হসপিটালাইজেশন লাগে না। তো এখানে অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস দিতে হবে, আর হলো কালকেও বলেছি কিছু অ্যাডজুভেন্ট ড্রাগস, তার মধ্যে অ্যান্টিপ্লেটলেট এজেন্ট, অ্যান্টি ডিসলিপিডেমিক এজেন্ট। এছাড়া যদি তার হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলো থাকে পাশাপাশি, তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে, দরকার হলে অ্যান্টি ডায়াবেটিস দিতে হবে যদি থাকে। এই হলো ক্রনিক স্টেবল অ্যানজাইনা ট্রিটমেন্ট আউটলাইন। এবারে আনস্টেবল অ্যানজাইনা, ট্রিটমেন্ট অফ আনস্টেবল অ্যানজাইনা। অ্যানজিনা যখন ক্রনিক স্টেবল অ্যানজাইনা সাধারণত এক্সারশনে হয়, এক্সারশনে চেস্ট পেইন হয়। আর আনস্টেবল অ্যানজাইনা এটা হলো যখন চেস্ট পেইন ইভেন অ্যাট রেস্ট বা জাস্ট মাইনর এক্সারশনেও হয়, রেস্ট হয় এবং এটা লং টাইম পারসিস্ট করে, তখন এটা আনস্টেবল অ্যানজাইনা মনে করা হয়। তো আনস্টেবল অ্যানজাইনা হয়ে গেলে এটা ট্রিটমেন্ট আউটলাইন হচ্ছে, ইট শুড বি, পেশেন্ট শুড বি হসপিটালাইজড ইমিডিয়েটলি। আফটার হসপিটালাইজেশন যেসব ট্রিটমেন্ট দেওয়ার কথা, সিভিয়ার চেস্ট পেইন হয় এই জন্য ওপিওয়েড অ্যানালজেসিক দিতে হয়, মরফিন। এটা আমরা অ্যাকুটেমাইড ট্রিটমেন্টে এটা একটু বলবো। এছাড়া অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস গুলোর মধ্যে থেকে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নাইট্রেট, ওয়ান অর মোর এটা দেওয়া হয়। অ্যান্টিপ্লেটলেট ড্রাগ এখানেও আছে, তবে ক্রনিক স্টেবল অ্যানজাইনাতে হোম ট্রিটমেন্ট, সেখানে 75 মিলিগ্রাম অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রিল দেওয়া হয় অথবা প্রয়োজনে কম্বিনেশন। কিন্তু আনস্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে, আনস্টেবল অ্যানজাইনা এবং অ্যাকুট এমআই এর মধ্যে ডিমার্কেশন কিন্তু খুব মিনিমাম, আর একটু পার হয়ে গেলে এটা অ্যাকুট এমআই হয়ে যাবে এরকম। এই জন্য এই ক্ষেত্রে অ্যাকুট এমআই এর কিছু ট্রিটমেন্ট এই আনস্টেবল অ্যানজাইনার পেশেন্টকেও দেওয়া হয়, যেমন এই যে ওপিওয়েড অ্যাকুট এমআই এর পেশেন্টকেও দেওয়া হয়, সেটা এখানেও দেওয়া হয়। অ্যান্টিপ্লেটলেট ইজ হাই ডোজে, অ্যাসপিরিন 300 মিলিগ্রাম প্লাস ক্লোপিডোগ্রিল 300 মিলিগ্রাম এটা দেওয়া হয়। এরপরে GP2B3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আমাদের অ্যান্টিপ্লেটলেট ড্রাগ আলাদা ক্লাস আছে, তখন এগুলো আরো ভালো জানবে। এখন একটু জাস্ট এই অ্যানজাইনার ট্রিটমেন্ট আউটলাইন হিসেবে একটু মনে রাখো। তাহলে অ্যান্টিপ্লেটলেট এজেন্টের মধ্যে অ্যাসপিরিন 300, ক্লোপিডোগ্রিল 300 মিলিগ্রাম, আর GP2B3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এটা অনেক সময় দেওয়া হয়, অ্যাপসিক্সিম্যাব, টাইরোফিবান এন্ড ইপটিফেবাটাইড। এগুলো হয়তো এখন তোমাদের জন্য কঠিন, তো অ্যান্টিপ্লেটলেট ড্রাগ ডিসকাশনের সময় আরো ইজি হবে। এছাড়া আনস্টেবল অ্যানজাইনার পেশেন্টদেরকে অ্যান্টিকোয়াগুলেন্ট হেপারিন দেওয়া হয়, সাবকিউটেনিয়াস লো মলিকুলার ওয়েট হেপারিন নেমড এনোক্সেপারিন। হাই মলিকুলার হেপারিন আছে, তো এক্ষেত্রে ইউজ করা হয় হলো লো মলিকুলার ওয়েট হেপারিন, যেটা সাবকিউটেনিয়াসলি দেওয়া হয়, এনোক্সেপারিন। তাহলে অপিওয়েড, অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস, অ্যান্টিপ্লেটলেটের মধ্যে অ্যাসপিরিন 300, ক্লোপিডোগ্রিল 300 মিলিগ্রাম, গ্লাইকোপ্রোটিন 2B3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এরা হলো প্লেটলেটের মেমব্রেনের রিসেপ্টর, এদের অ্যান্টাগনিস্ট ইউজ করা হয়, তাহলে প্লেটলেট অ্যাগ্রিগেশন ইনহিবিশন হয়ে যায়। অ্যাপসিক্সিম্যাব, টাইরোফিবান, ইপটিফেবাটাইড and anticoagulant heparin. Here subcutaneous low molecular heparin named enoxaparin is used. This is treatment outline of unstable angina. এবারে very important হচ্ছে ট্রিটমেন্ট অফ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটা আমি তোমাদেরকে এই জন্য এটা দেখাচ্ছি যে অনেক সময় ভাইভাতে এইভাবে কোশ্চেন শুরু হতে পারে, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ট্রিটমেন্টে কি কি ড্রাগ ইউজ হয় বলা দেখি, তারপরে স্পেসিফিক ড্রাগে চলে গেল, সেজন্য এটা একটা আউটলাইন করতেছি। Acute myocardial infarction is a medical emergency. Patient should be immediately hospitalized, preferably in center where defibrillation facilities are available. কারণ acute MI এর পেশেন্টরা যে মারা যায়,
সাডেন ডেথ হয়, এর কমন কজ হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তো সেজন্য এইসব পেশেন্টের ইমিডিয়েটলি ডিফিব্রিলেশন করতে হয়, ডিসি শক দিয়ে ডিফিব্রিলেশন করতে হয়। সেজন্য ডিসি শক মেশিন, দ্যাট ইজ ডিফিব্রিলেশন ফ্যাসিলিটি যেখানে আছে সেখানেই তাদেরকে অ্যাডমিট করতে হয়। তো সিসিইউতে এই ফ্যাসিলিটি থাকে। এখন ইমিডিয়েট ট্রিটমেন্ট, ড্রাগ ট্রিটমেন্ট, আর্লি ট্রিটমেন্ট যেটা দিতে হবে, সিভিয়ার সাডেন অনসেট অফ চেস্ট পেইন নিয়ে, সেন্ট্রাল চেস্ট পেইন নিয়ে অ্যাকুট এমআই পেশেন্ট ভর্তি হয়। তো ইমিডিয়েট যেটা আমাদের করণীয় সেটা হলো যে পেশেন্টকে পেইন রিলিফ দেওয়া। এই জন্য ওপিওয়েড অ্যানালজেসিক intravenously opioid analgesic, that is morphine 5 to 10 milligram or diamorphine 2.5 to 5 milligram. Morphine বা diamorphine দিলেই it is practice to give antiemetic, কারণ মরফিন ডায়ামরফিন দিলেই পেশেন্টের সিভিয়ার ভমিটিং হয় ইনজেকশন দিলে, এজন্য অ্যান্টিএমেটিক সাথে দিয়েই দেওয়া হয়। প্রোক্লোরপেরাজিন আর মেটোক্লোপ্রোমাইড অ্যান্টিএমেটিক সাথে দিয়েই দেওয়া হয়। এরপরে ওরাল অ্যান্টিপ্লেটলেট অ্যাসপিরিন 300 মিলিগ্রাম প্লাস ক্লোপিডোগ্রিল 300 মিলিগ্রাম। এটা আনস্টেবল এনজাইনার পেশেন্টদেরকেও দেওয়া হয়। তো এমআই এর পেশেন্টকেও ইমিডিয়েটলি অ্যাসপিরিন 300 এন্ড ক্লোপিডোগ্রিল 300 মিলিগ্রাম খাওয়াই দিলে স্টাডিতে দেখা গেছে যে তাদের মর্টালিটি কমে যায়। নেক্সট, রিপারফিউশন। আমরা বলেছি গতকাল যে সাডেন কমপ্লিট অক্লুশন অফ করোনারি আর্টারি এর কারণে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, অ্যাকুট এমআই হয়। এখন এই যে অক্লুশন হয়ে গেছে, সেই অক্লুশনটাকে সরাই দিয়ে, যে সাধারণত ওই অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক রাপচার হয়ে এখানে সুপারইম্পোজ থ্রম্বোসিস হয়ে অক্লুশন হয়। তো এই জন্য রিপারফিউশন, আবার পারফিউশন, করোনারি পারফিউশন এস্টাবলিশ করতে হবে, রিপারফিউশন করতে হবে। এই জন্য এটা করা যায় দুই ভাবে। একটা হলো ড্রাগ দিয়ে, দ্যাট ইজ ওই যে থ্রম্বাসটা ফর্মেশন হয়ে অক্লুশন হয়ে গেছে সেই থ্রম্বাসটাকে ডিসলভ করে দেওয়া, দ্যাট ইজ বাই ইউজিং থ্রম্বোলাইটিক্স। অথবা অ্যানাদার ওয়ে, সেটা হলো পিসিআই, প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন করে। একটা হলো ড্রাগ দিয়ে ওই থ্রম্বাসকে লাইসিস করা, থ্রম্বোলাইটিক্স ইউজ করা। থ্রম্বোলাইটিক্স এর নাম স্ট্রেপ্টোকাইনেস, অ্যালটিপ্লেস, রিটিপ্লেস, টেনেকটিপ্লেস। এগুলো কিন্তু ধাপে ধাপে এসছে। প্রথম দিকে ইউজ করা হতো স্ট্রেপ্টোকাইনেস, এরপরে আরো ভালো যে ড্রাগ আসলো অ্যালটিপ্লেস ওই থ্রম্বোলাইটিক, এরপরে রিটিপ্লেস। নাওএডেজ ইট ইজ রিকমেন্ডেড to use tenecteplase. Another way সেটা হলো PCI, that is intervention, primary percutaneous coronary intervention. এখানে হলো এই ফিমোরাল আর্টারি অথবা রেডিয়াল আর্টারি দিয়ে ক্যাথেটার ঢুকাই দিয়ে, ওয়্যার এর ভিতর দিয়ে ওয়্যার ঢুকাই দিয়ে, তারপরে এর ভিতর দিয়ে ইভেন এখন যেটা করা হয় স্টেন্ট ঢুকাই দিয়ে, আগে যেটা করা হয়তো এই ভিতর দিয়ে বেলুন ঢুকাই দিয়ে করোনারি আর্টারি পর্যন্ত চলে গিয়ে সেই বেলুন দিয়ে ওই যে জায়গাটা অক্লুশন হয়ে গেছে ওটা ডাইলেট করে দিত। তো এখন যেটা করা হয়, ডাইলেট করাও হয়, পাশাপাশি স্টেন্টিং করা হয়। স্টেন্টিং, এই হচ্ছে ইন্টারভেনশনের কথা। এগুলো তোমরা কার্ডিওলজি পড়বে আরো ভালো জানবে। তাহলে একটা হয়ে গেল ড্রাগ দিয়ে থ্রম্বোলাইসিস করা, এটা দিয়ে রিপারফিউশন করা যেতে পারে। তবে এগুলোর ইন্ডিকেশন আছে, কোনটা ইন্ডিকেশন আছে, কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, এগুলো তোমরা পরে জানবে। অথবা পিসিআই, করোনারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন। এখানে একদম করোনারি আর্টারি পর্যন্ত চলে গিয়ে বেলুন ডাইলেটেশন আর সাথে হলো স্টেন্টিং করে দেওয়া হয়। অ্যান্টিকোয়াগুলেন্ট, এখানেও অ্যাকুট এমআই পেশেন্টে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে সাবকিউটেনিয়াস লো মলিকুলার হেপারিন, এনক্সাপারিন ইউজ হয়। তাহলে হচ্ছে আর্লি ট্রিটমেন্ট অফ অ্যাকুট এমআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইভি opioid, that is morphine along with antiemetic, oral antiplatelet drugs, aspirin 300 plus clopidogrel 300 milligram, reperfusion therapy, either by using thrombolytics or by the way of PCI, percutaneous coronary intervention. And last of all,
First of all, anticoagulants, subcutaneous low molecular weight heparin, enoxaparin. এই গেল আর্লি ট্রিটমেন্ট। এখন যে পেশেন্ট এরপরে সুস্থ হয়ে যায়, সার্ভাইভ করে যায়, এদেরকে যখন ডিসচার্জ দিয়ে দেওয়া হয় তখন আবার কিছু ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং সেই ট্রিটমেন্ট ইউজুয়ালি লাইফ লং চলে। এই হচ্ছে লং টার্ম ট্রিটমেন্ট অফ এমআই এর পেশেন্টের লং টার্ম ট্রিটমেন্ট। এখানে হল অ্যান্টিপ্লেটলেট এজেন্ট, অ্যাসপিরিন অ্যান্ড অর ক্লোপিডোগ্রিল। তো ইনিশিয়ালি কিছুদিন দুটো কম্বিনেশনই দেওয়া হয়, অ্যাসপিরিন প্লাস ক্লোপিডোগ্রিল, পরে শুধু অ্যাসপিরিন দেওয়া হয়। তো তবে অন অ্যাডমিশন যে 300 মিলিগ্রাম করে দেওয়া হয়েছিল, যখন ডিসচার্জ দেওয়া হয় তখন কিন্তু অ্যাসপিরিন রেগুলার মেডিকেশন হিসেবে যখন দেওয়া হয় তখন 75 to 150 মিলিগ্রাম এই ডোজে সাধারণত দেওয়া হয়। ক্লোপিডোগ্রিলও তাই 75 মিলিগ্রাম। তবে অ্যাসপিরিন যারা টলারেট করতে পারে না তাদের জন্য সুইটেবল অল্টারনেটিভ হিসেবে ক্লোপিডোগ্রিল দেওয়া হয়। বিটা ব্লকার, আইদার এটানোলল অর মেটোপ্রোলল অর বিসোপ্রোলল, এর যে কোনো একটা বিটা ব্লকার দেওয়া হয়। এসি ইনহিবিটর অর এআরবি, এসি ইনহিবিটর অনেক আছে, তার মধ্যে নাওএডেজ টেমিপ্রিল ইউজ হচ্ছে বেশি। এআরবি এর মধ্যে লসার্টান, অলমেসার্টান এগুলো আছে। আইদার এসি ইনহিবিটর অর এআরবি এর যে কোনো একটা। এন্ড অ্যান্টি ডিসলিপিডেমিক এজেন্ট, যেহেতু অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফরমেশনে কোলেস্টেরল এর রোলটা ইম্পর্টেন্ট, এই জন্য ব্লাড কোলেস্টেরল লেভেল কমানোর জন্য স্ট্যাটিন অ্যান্টি ডিসলিপিডেমিক এজেন্ট এটা ইউজ করা হয়। অ্যাটারোস্ট্যাটিন আর রোসুভাস্ট্যাটিন, আরো স্ট্যাটিন আছে, এই দুটোই বেশি ইউজ হয়। তাহলে লং টার্ম ট্রিটমেন্ট অফ এমআইএ, অ্যান্টিপ্লেটলেট এজেন্ট, অ্যাসপিরিন অ্যান্ড অর ক্লোপিডোগ্রিল, বিটা ব্লকার, আইদার এসি ইনহিবিটর অর এআরবি, and anti-dyslipidemic drug, statin. স্যার একটা কোশ্চেন। বলুন। স্যার আমরা যে মানে হচ্ছে স্যার এসি ইনহিবিটরের ক্ষেত্রে ওইখানে দেখলাম যে একদম প্রথম পাথওয়েতেই বিটা ব্লকার ব্লক করে দেয়। তো স্যার বিটা ব্লকারের সাথে এসি ইনহিবিটর তো দিয়ে একই তো কাজ হচ্ছে, তো ওইটা দেওয়ার কারণ স্যার? লং টার্ম ট্রিটমেন্ট অফ এমআই, এই এতে যে ড্রাগ গুলো দেওয়া হয় এর উদ্দেশ্য হলো অ্যাকিউট এমআই একবার যার হয়ে গেছে তার কিন্তু প্রেডিসপোজিং ফ্যাক্টরস ফর এমআই তার কিন্তু রয়ে গেছে। সেই জন্য লং টার্ম ট্রিটমেন্টে এই ড্রাগ গুলো দেওয়ার উদ্দেশ্য হলো যে ফার্দার যাতে অ্যাটাক অফ এমআই না হয়, আর ফার্দার আদার কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, ইভেন সেরিব্রোভাস্কুলার কমপ্লিকেশন, স্ট্রোক, এগুলো যেন না হয়, তো এগুলো প্রিভেন্ট করা বা এগুলোর চান্স কমানো, এই জন্যই দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে এই ড্রাগ গুলো ইফেক্টিভ। অ্যান্টিপ্লেটলেট এটা তো ডাইরেক্টলি লিঙ্কড, অ্যান্টি ডিসলিপিডেমিক ডাইরেক্টলি লিঙ্ক, কারণ হলো অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফরমেশনের জন্য এই কোলেস্টেরল আর হচ্ছে প্লেটলেট এই দুইটার ইনভলভমেন্ট ডাইরেক্টলি, কাজে এই দুইটা গ্রুপের ড্রাগের ইউজ এটা তো অবশ্যই জাস্টিফাইড। আর বিটা ব্লকার আর এসি ইনহিবিটর এই দুইটা অর এআরবি এর রোল হচ্ছে মূলত হলো যে এই যার একবার অ্যাকিউট এমআই হয়ে গেছে, আচ্ছা বিটা ব্লকারের কিছু রোল আছে, সেটা হলো যে আমরা অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ হিসেবে বিটা ব্লকার দেখিয়েছি। তো যেহেতু ইসকেমিক হার্ট, এমআই তো ইসকেমিক হার্ট ডিজিজ, তাহলে এটা ওই অ্যান্টি অ্যানজাইনাল ইফেক্ট দিবে, এটা একটা রোল। অ্যানাদার রোল হচ্ছে বিটা ব্লকার, এটা তোমাদের এই সামনে ডিসকাশনে আছে হার্ট ফেলিউরের ড্রাগের ডিসকাশনে, সেটা হলো যে অ্যাকিউট এমআই যার হয়ে গেছে, যে জায়গাটা ইনফেকশন হয়ে গেছে ওই জায়গাটা কিন্তু আর নর্মাল মায়োকার্ডিয়াল সেল দ্বারা রিপ্লেস হয় না, এটা স্কার টিস্যু দ্বারা রিপ্লেস হয়। কাজে ওই পোর্শনটা কিন্তু নর্মাল কার্ডিয়াক মাসেলের যে ফাংশন সেটা করে না। এই কারণে কি হয়, ওটা স্কার টিস্যু তখন হার্ট কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে, সিস্টল ডায়াস্টল হচ্ছে, তো ওই জায়গাটা কিন্তু গ্র্যাজুয়ালি থিনিং হয়ে যেতে পারে, হয়ে থাকে। এই কারণে ওই জায়গাটা যেহেতু কোনো ফাংশন করে না, আদার পোর্শন অফ ভেন্ট্রিকল এর উপরে স্ট্রেস বেড়ে যায়, আর স্ট্রেস বেড়ে যাওয়ার কারণে এই ওভার স্ট্রেসের কারণে এই ভেন্ট্রিকুলের এই হার্টের হার্ট ফেলিউর ডেভেলপ করার চান্স বেড়ে যায়। তো এই ক্ষেত্রে বিটা ব্লকার দিলে সে এই আচ্ছা এই যে হার্ট এই এমআই এর পেশেন্টদের এই ভেন্ট্রিকুলার ওয়ালে যে চেঞ্জ হয়ে যায় যে কিছু, তো সেই চেঞ্জটাকে বলে ভেন্ট্রিকুলার রিমডেলিং আর কার্ডিয়াক রিমডেলিং। এবং এই কার্ডিয়াক রিমডেলিং আর ভেন্ট্রিকুলার রিমডেলিং প্রিভেন্ট করার জন্য যেসব ড্রাগ ইফেক্টিভ মনে করা হয় দেখা গেছে, তার মধ্যে বিটা ব্লকার একটা, আর এসি ইনহিবিটর আর এআরবি আর একটা গ্রুপ। এটা একটু হয়তো হার্ট ফেলিউর ড্রাগে তোমাদের ডিসকাশন আছে। তো
মূলত এই দুটো ইউজ করার পারপাস হচ্ছে এইটাই, যে হার্ট অ্যানাদার একটা ইম্পর্টেন্ট কজ অফ ইউজ অফ বিটা ব্লকার, সেটা হলো যে ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্টদের কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করারও চান্স থাকে। তো সেই ক্ষেত্রে বিটা ব্লকার দিলে এটা ট্যাকিকার্ডিয়া, ট্যাকিঅ্যারিথমিয়া এগুলোর চান্সও কমিয়ে দেয়। তাহলে এই লং টার্ম ট্রিটমেন্টে আসলে যে ড্রাগগুলো ইউজ হচ্ছে এটা হলো কিছু হলো যে ফার্দার কনসিকুয়েন্স অর কমপ্লিকেশন এইটাকে প্রিভেন্ট করা, আর কিছু হচ্ছে রিকারেন্ট অ্যাটাক অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর আদার কার্ডিওভাস্কুলার ইভেন্ট যেন না হয় এই জন্য। ওকে, তাহলে এই হলো অ্যান্টিপ্লেটলেট এজেন্ট, বেটা ব্লকার, এসি ইনহিবিটর অর এআরবি আর অ্যান্টি ডিসলিপিডিক এজেন্ট ইউজড অ্যাজ লং টার্ম ট্রিটমেন্ট অফ এমআই। আচ্ছা, এবারে যদিও এটা তোমাদের এই টপিকস এর সাথে না, এটা তোমাদের মরফিন অপিওয়েড আলাদা ক্লাস আছে টার্ম 2 তে। তারপরে অ্যাকিউট এমআই এর ট্রিটমেন্ট যেহেতু বললাম, এটা একটু বলে ফেলি। রোল অফ, এটা কিন্তু রিটেনের কোশ্চেন, রিটেনেও আসে, ভাইভাতেও ধরা হয়। রোল অফ মরফিন ইন অ্যাকিউট এমআই। আমরা যে মরফিন ইউজ করতেছি অ্যাকিউট এমআই ট্রিটমেন্টে, আমরা নাম্বার 1 ড্রাগই দেখাইলাম অপিওয়েড মরফিন। এটা রোলটা কি? এটা অপিওয়েড অ্যানালজেসিক, সেই হিসাবে নাম্বার 1 তো রোল অবশ্যই এটাই, রিলিভ অফ চেস্ট পেইন, সিভিয়ার চেস্ট পেইন হয় এটাকে কমিয়ে দেয়। এটা সিএনএস ডিপ্রেসেন্ট, সেই হিসাবে রিলিভ অফ অ্যাংজাইটি ডিস্ট্রেস। এমআই এর পেশেন্টরা এত ডিস্ট্রেস থাকে, তারা কিন্তু নিজেরাই ফিল করে এটা যে দে উইল ডাই সুন, তারা হয়তো মারা যাবে, এই ধরনের একটা ফিলিংস তাদের মধ্যে কাজ করে। অ্যাংজাইটি ডিস্ট্রেস আসলে তো একটা পার্সেন্টেজ তো সাডেনলি মারাই যায়, ডেথ হয়, সাডেন ডেথ। তো এই যে অ্যাংজাইটি ডিস্ট্রেস এটাকেও রিলিভ করে, দ্যাট ইজ রিলিভ অফ মেন্টাল ডিস্ট্রেস, রিলিভ অফ ডিসপনিয়া, ট্যাকিপনিয়া। যেহেতু এটা সিএনএস ডিপ্রেসেন্ট, এটা রেসপিরেটরি সেন্টারকেও ডিপ্রেস করে। রিফ্লেক্সলি অ্যাকিউট এমআই এর পেশেন্টদের ট্যাকিপনিয়া হয়, ডিসপনিয়াও হয় পালমোনারি এডিমা হওয়ার কারণে। তো সেটাকে রিলিভ করে, এই জন্য রিলিভ অফ রেসপিরেটরি ডিস্ট্রেস। আর মরফিনের ভাস্কুলার সিস্টেমের রোল হলো ভ্যাসোডাইলেশন করে। তাহলে আর্টেরিয়াল ডাইলেশন হলে আফটার লোড কমবে, ভেনো ডাইলেশন হলে প্রিলোড কমবে। তাহলে প্রিলোড আফটার লোড কমলে কার্ডিয়াক ওয়ার্কলোড কমবে, তার ফলে কার্ডিয়াক ডিস্ট্রেসও রিলিভ হবে, রিলিভ অফ কার্ডিয়াক ডিস্ট্রেস। তাহলে রিলিভ অফ চেস্ট পেইন, রিলিভ অফ মেন্টাল ডিস্ট্রেস বাই রিলিভিং অ্যাংজাইটি অ্যান্ড ডিস্ট্রেস, রিলিভ অফ রেসপিরেটরি ডিস্ট্রেস by relieving dyspnea, tachypnea, relief of cardiac distress by reduction of cardiac workload, afterload, preload কমিয়ে দিয়ে ভ্যাসোডাইলেশনের মাধ্যমে। এছাড়া অ্যাকিউট এমআই এর পেশেন্ট যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে আমরা জানি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়। তো এক্সেসিভ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর অ্যাড্রেনার্জিক ড্রাইভের কারণে অ্যাকিউট এমআই এর পেশেন্টদের অ্যারিথমিয়ার চান্স থাকে। তো যদি মরফিন ইউজ করে এই সিএনএস ডিপ্রেস, অ্যাংজাইটি ডিস্ট্রেস, সিম্প্যাথেটিক ডিসচার্জ এগুলোকে সাপ্রেস করে দেওয়া যায়, তাহলে অ্যারিথমিয়ার চান্সও কমে যায়। These are the role of morphine in acute MI. ওকে, অ্যান্টি-অ্যাঞ্জিনাল ড্রাগস এর রিলেশনে একটু অ্যাড করলাম। এবারে আমরা আজকের মূল ডিসকাশনে চলে যাই। ড্রাগস ইউজড ইন ট্রিটমেন্ট অফ হার্ট ফেলিউর। হার্ট ফেলিউর সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? হার্ট ফেলিউর আইডিয়া আছে? Sir, fail to pump. जी सर। Heart failure is the clinical state when heart cannot maintain adequate cardiac output. Pump failure ultimately তাই, সেই কারণে তো cardiac output maintain করতে পারে না। To maintain the metabolic demand of the body. বডির মেটাবলিক ডিমান্ড মেনটেন করার জন্য তার যতটুকু কার্ডিয়াক আউটপুট মেনটেন করা দরকার,
সেটা করতে পারতেছে না, তার মানে তখন বুঝতে হবে হার্ট ফেলিউর হয়ে গেছে। তো যখন হার্ট ফেল করে, মানে অ্যাডিকুয়েট কার্ডিয়াক আউটপুট মেনটেন করতে পারে না, মানে সে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লাড পাম্প করে বের করে দিতে পারতেছে না, তার মানে তার ভিতরে ব্লাড থেকে যাচ্ছে। তাহলে প্রথমে ভেন্ট্রিকুলার অ্যাকুমুলেশন হয়, এরপরে অ্যাট্রিয়াতে, পিছনের দিকে অ্যাট্রিয়াতে চলে যায়, অ্যাট্রিয়াতেও অ্যাকুমুলেশন হয়। ভেন্ট্রিকুলার অ্যাকুমুলেশন হওয়ার কারণে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, কার্ডিওমেগালি হয়ে যায়। আর পিছনের দিকে অ্যাট্রিয়াতে প্রথমে জমে, অ্যাট্রিয়া থেকে আরো পিছনে চলে যায় পালমোনারি সার্কুলেশনে, পালমোনারি এডিমা হয়ে যায়। ইভেন এই সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভার সাথে লিঙ্ক বডির আপার পার্ট লোয়ার পার্ট, আলটিমেটলি সিস্টেমিক মানে পেরিফেরাল এডিমা হয়, পালমোনারি এডিমা হয়, পেরিফেরাল এডিমা হয়। এদিকে পেরিফেরাল এডিমা হচ্ছে, কার্ডিওমেগালি হচ্ছে, কম্পেনসেটরি আবার ট্যাকিকার্ডিয়া হয়, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হয়, এগুলো হলো রিফ্লেক্স রেসপন্স। পালমোনারি এডিমা হয়, এই কারণে পেশেন্টের কফ, ডিসপনিয়া এগুলো হয়। কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার কারণে একটুতেই পেশেন্ট টায়ার্ড হয়ে যায়, ফ্যাটিক হয়ে যায়, এগুলো প্রবলেম হয় আলটিমেটলি। তাহলে সিস্টোলিক ডিসফাংশন হতে পারে, ডায়াস্টোলিক ডিসফাংশন হতে পারে, অথবা কম্বিনেশন অফ টু, দুটাই হতে পারে। এখানে হার্টের ইন্ট্রিনসিক কন্ট্রাক্টিলিটি যেটা, এটা লস হয়ে যায়, এই কারণে পাম্প ফেলিউর হয়ে যায়, কার্ডিয়াক আউটপুট মেনটেন হইতেছে না, কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে। Most common symptoms or signs of heart failure: shortness of breath, tachycardia, fatigue or tiredness, swelling or edema in ankle, feet, leg, and abdominal swelling, ascites. এখানে সিমটম সাইন গুলো একটু দেখানো আছে। শর্টনেস অফ ব্রেথ, সোয়েলিং অফ লেগ, lack of energy, that is fatigue, difficulty sleeping at night due to breathing problem. শুইলে হার্ট ফেলিউর পেশেন্টদের কিন্তু চিত হয়ে শুইলে আরো ডিসপনিয়া বেড়ে যায়, কারণ তখন পালমোনারি এডিমা আরো কনজেশন আরো বেড়ে যায়। অ্যাবডোমিনাল সোয়েলিং, কফ উইথ ফ্রোদিসপুটাম, নকচুরিয়া, ইভেন কনফিউশন, এগুলো হতে পারে। তাহলে আমরা যেটা বললাম, ডিক্রিজ কন্ট্রাক্টিলিটি অফ মায়োকার্ডিয়াম, এই কারণে ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, ব্লাড অ্যাকুমুলেটস ইন হার্ট, কার্ডিওমেগালি হচ্ছে এদিকে, আর লাংসে কনজেশন, ব্লাড কনজেশন হচ্ছে, পালমোনারি কনজেশন, পালমোনারি এডিমা হচ্ছে। কার্ডিয়াক আউটপুট কমে গেলে রেনাল ব্লাড ফ্লো কমে যাচ্ছে, জিএফআর কমে যাচ্ছে, ইউরিনারি আউটফ্লো কমে যাচ্ছে, ফ্লুইড বডিতে অ্যাকুমুলেট হচ্ছে, এডিমা। ফ্রাঙ্ক স্টার্লিংস ল, ফ্রাঙ্ক স্টার্লিংস ল মনে আছে তোমাদের? জি স্যার। বলো দেখি কি। স্যার যখন স্যার ব্লাড ফ্লো বেশি হবে হার্টে, তখন হার্টের মাসল ফাইবার স্যার এটা বড় হয়ে যাবে, আর যত বড় হবে বলো না, ল আছে না, লটা বলো, ফিজিওলজিতে পড়েছো না? ফ্রাঙ্ক স্টার্লিং ল, লটা বলো। ল মানে তো একটা নির্দিষ্ট কথা। স্যার ওই যে উইথিন ফিজিওলজিক্যাল লিমিট গ্রেটার দ্য ইনিশিয়াল লেন্থ অফ মাসল ফাইবার গ্রেটার দ্য ফোর্স অফ কন্ট্রাকশন, এটা নাকি? Yes, within physiological limit, the greater will be the initial length of cardiac muscle fiber, the greater the force of contraction of heart. তাহলে এটা হলো লিমিটের মধ্যে, যতক্ষণ এই যে আমরা দেখতেছি যে কার্ডিওমেগালি হচ্ছে, সেই হিসাবে তো ফ্রাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী সুবিধা পাওয়ার কথা, তাই না? যত ইনিশিয়াল লেন্থ বেশি হবে, তো ফোর্স অফ কন্ট্রাকশন তত বেশি হওয়ার কথা। বাট উইদিন ফিজিওলজিক্যাল লিমিট পর্যন্ত যতক্ষণ আছে, ততক্ষণ এটা এই ল অনুযায়ী কাজ হবে। যখন ফিজিওলজিক্যাল লিমিট এক্সিড করে যাবে, এরপরে ফার্দার ইনক্রিজ ইনিশিয়াল লেন্থ অফ মাসেল ফাইবার, এটার দ্বারা কিন্তু ফোর্স অফ কন্ট্রাকশন আর বাড়বে না, বরং আরো কমে যাবে, তখন আর ফ্রাঙ্ক স্টার্লিং ল ফলো হবে না। উইদিন ফিজিওলজিক্যাল লিমিট এটা ফলো হবে। তো এখানে তাই হয়, যখন ইনিশিয়ালি ব্লাড ভেন্ট্রিকলে অ্যাকুমুলেট করতে থাকে, হার্ট যখন পাম্প করতে পারতেছে না, তো ইনিশিয়ালি যখন লেন্থ বাড়ে, ইনিশিয়ালি হয়তো হার্ট চেষ্টা করে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানোর, কিন্তু যখন অ্যাকুমুলেট হইতে হইতে ব্লাড আরো বেশি অ্যাকুমুলেট হয়ে যায়, ইনিশিয়াল লেন্থ অফ কার্ডিয়াক মাসল ফাইবার ফিজিওলজিক্যাল লিমিট এক্সিড করে যায়, ফার্দার
আরো ডিটেরিয়েট করতে থাকে কন্ডিশন, তখন আর কন্ট্রাকশন বাড়ে না, বরং ফোর্স অফ কন্ট্রাকশন কমে যেতে থাকে। এই ঘটনাই ঘটে হার্ট ফেলিউরের ক্ষেত্রে। আচ্ছা, এবারে কজেস অফ হার্ট ফেলিউর, হার্টের অনেক ডিজিজে আর এক্সট্রাকার্ডিয়াক ডিজিজেও হার্ট ফেলিউর হতে পারে। এর মধ্যে কমন কজ অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটার সিকুয়েলি হিসেবে হার্ট ফেলিউর হতে পারে। করোনারি আর্টারি ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি, এরকম অনেক কজ আছে। ঠিক আছে, এবারে স্লাইডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের হার্ট ফেলিউরের যেসব ড্রাগ ইউজ করা হয় এগুলোর রোলটা বোঝার জন্য। কার্ডিয়াক পারফরমেন্স, আচ্ছা তোমরা বলে দিই, কার্ডিয়াক আউটপুট ডিপেন্ড করে কার কার উপরে? কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, তাই না? তাহলে স্ট্রোক ভলিউম কার কার উপরে ডিপেন্ড করে? স্ট্রোক ভলিউম ডিপেন্ড করে প্রিলোডের উপরে। প্রিলোডও লাগবে আর মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি এটাও লাগবে, তাই না? আচ্ছা, তাহলে এই সব সামারাইজ করে আমরা দেখাচ্ছি, এই দেখো কার্ডিয়াক পারফরমেন্স, হার্ট যে কতটুকু পাম্প করতে পারবে পারবে না, ফোর্স অফ কন্ট্রাকশন তার কেমন হবে, এটা ডিপেন্ড করে এই চারটা ফ্যাক্টরের উপর: প্রিলোড, আফটারলোড, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি এন্ড হার্ট রেট। প্রিলোড, আফটারলোড, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি এন্ড হার্ট রেট। প্রিলোড বেশি হলে স্ট্রোক ভলিউম বেশি হবে, এটা আমরা, আর আফটারলোড এটাও একটা ফ্যাক্টর, কারণ আফটারলোডকে ওভার করে তাকে কার্ডিয়াক আউটপুটটাকে ইজেক্ট করে দিতে হবে। আর মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, এটা তো ইন্ট্রিনসিক কন্ট্রাক্টিলিটি, এটা তো লাগবেই। হার্ট রেট বাড়া কমার সাথেও কার্ডিয়াক পারফরমেন্স ভেরি করবে। তাহলে এই চারটা ফ্যাক্টর: প্রিলোড, আফটারলোড, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি এন্ড হার্ট রেট। দিস ফ্যাক্টরস মডিফাই কার্ডিয়াক পারফরমেন্স। আচ্ছা, এটা একটু আগেও বলেছি, আবারও হাইলাইট করি। হার্ট ফেলিউরের পেশেন্টদের ক্ষেত্রে যখন হার্ট ফেল করতে থাকে, তার মানে তার কার্ডিয়াক আউটপুট কমে যায়, বডির মেটাবলিক ডিমান্ড অনুযায়ী অ্যাডিকুয়েট কার্ডিয়াক আউটপুট মেনটেন হচ্ছে না, তখন বডির ফিজিওলজিক্যাল কিছু কম্পেনসেটরি রেসপন্স হয়। যে ব্লাড সাপ্লাই কমে গেছে, কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার কারণে টিস্যু লেভেলে ব্লাড ফ্লো কমে গেছে, তো এখন বডির কম্পেনসেটরি রেসপন্স সে ট্রাই করে, যেমন রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, তো সে অ্যাক্টিভেশন হয়ে গিয়ে সল্ট ওয়াটার রিটেনশন করলো। তো সল্ট ওয়াটার রিটেনশন করে সে আসলে এইটাকে কম্পেনসেট করার চেষ্টা করে। তো ইনিশিয়ালি কিছুটা কম্পেনসেশন হয়ে গেলেও আসলে আলটিমেটলি যেটা হয়, তো সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হইতেই থাকলে এটার দ্বারা আসলে প্রিলোড বেড়ে যায়। আবার এদিকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হওয়ার কারণে টিপিআর, হার্ট রেট এগুলো বেড়ে যায়। আলটিমেটলি দেখা যাচ্ছে যে প্রিলোড বেড়ে যাচ্ছে, আফটার লোড বেড়ে যাচ্ছে, হার্ট রেট বেড়ে যাচ্ছে, এগুলো আবার কার্ডিয়াক ইফিসিয়েন্সি এটা আরো কমিয়ে দিচ্ছে। কারণ এখন তো হার্ট ফেইড, হার্ট তো আগের মতো কাজ করতে পারতেছে না। এই অবস্থায় যদি তার উপর আরো বেশি লোড দেওয়া হয়, প্রিলোড বাড়ায় দেওয়া হলো, হার্টটার লোড ওইদিকে বেশি, হার্ট রেটও বেশি, আবার হার্ট নিজে ইন্টেন্সিক্যালি উইক, তো এই অবস্থায় হার্ট ওভারলোড দিয়ে কাজ করতে পারে না, তার এফিসিয়েন্সি আরো কমে যায়। এজন্য রেসপন্স হয়েছে আসলে একটু ইমপ্রুভ করার উদ্দেশ্যে, বাট আলটিমেটলি দেখা গেল যে আরো হার্ট ফেলিউর ডিটেরিয়েট করতেছে, আরো ওয়ার্সেনিং হয়ে যাচ্ছে, মায়োকার্ডিয়াল আরো ইনএফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। অনুরূপ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়, তো এর কারণে আবার হার্ট রেট বেড়ে যাচ্ছে, টিপিআর বেড়ে যাচ্ছে, আফটার লোড বেড়ে যাচ্ছে, কার্ডিয়াক ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে। তো কার্ডিয়াক ওয়ার্কলোড বেড়ে গেলে অসুস্থ হার্ট, ফেইল হার্ট সেই লোড নিতে পারতেছে না, তো তার এফিসিয়েন্সি, কন্ট্রাক্টিলিটি কমে যাচ্ছে, হার্ট ফেলিউর আরো অ্যাগ্রাভেট করতেছে, ওয়ার্সেনিং অফ হার্ট ফেলিউর হচ্ছে। তো এই জন্য হার্ট ফেলিউরের ট্রিটমেন্টে দেখা যাচ্ছে যে ইন্ট্রিনসিক্যালি যে কারণে হার্ট ফেলিউর হয়েছে ইনিশিয়ালি, তো এর কারণে পেশেন্টের যতটুকু প্রবলেম শুরু হয়েছে, এই ফিজিওলজিক্যাল কম্পেনসেটরি রেসপন্স গুলো হয়ে ওই হার্ট ফেলিউরের অবস্থা আরো খারাপ করে দিচ্ছে। এই জন্য আমরা হার্ট ফেলিউর ট্রিটমেন্টের যেসব ড্রাগ ইউজ করি এখন, তো সেগুলো কিন্তু ম্যাক্সিমামই এই রেসপন্স যে হচ্ছে,
রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এই রেসপন্স এটাকেও কমানো, ইনহিবিট করা, এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশনের যে ইফেক্ট এটাকেও ইনহিবিট করা, এই জন্য ইউজ হয়। আর কিছু ড্রাগ আছে যেগুলো হার্টের ইন্ট্রিনসিক কন্ট্রাক্টিলিটি, ফোর্স অফ কন্ট্রাকশন, দ্যাট ইজ পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট, এটাকে বাড়ানোর জন্য ইউজ হয়। আর কিছু ড্রাগ আছে যেগুলো হার্ট রেট বেড়ে যায় হার্ট ফেলিয়ার পেশেন্টদের, ট্যাকিকার্ডিয়া হয়, হার্ট রেটকে কমানোর জন্য আছে, এরকম কিছু ড্রাগ ইউজ হয়, আমরা সামনে দেখাবো। আচ্ছা, তাহলে হার্ট ফেলিয়ার ট্রিটমেন্টের মধ্যে কি কি আছে? কিছু ড্রাগ আছে যেগুলো লাইফস্টাইল চেঞ্জ, কিছু মেজার আছে ফর লাইফস্টাইল চেঞ্জেস, ওই হাইপারটেনশনের ক্ষেত্রে যেমন লাইফস্টাইল চেঞ্জ অনেকটা ওই রকমই। আর কিছু ড্রাগ আছে যেগুলো হার্ট ফেলিয়ারের কন্ডিশনকে ইমপ্রুভ করবে। আর কিছু ড্রাগ ইউজ করা হবে যে ট্রিটমেন্ট অফ কজ, যে কারণে হার্ট ফেলিয়ার হয়েছে। যদি অ্যাকিউট এমআই এর কারণে হয় তাহলে এমআই এর ট্রিটমেন্ট দিতে হবে, যদি ভালভুলার হার্ট ডিজিজ হয় ভালভুলার হার্ট ডিজিজের ট্রিটমেন্ট করতে হবে, যে কজ সেটা। তো আমাদের আজকের ডিসকাশন মূলত ড্রাগস দ্যাট আর ইউজ টু ইমপ্রুভ হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিউর যে হয়ে গেছে ফেইল কন্ডিশনটাকে ইমপ্রুভ করিয়ে হার্ট যাতে নরমালি ফাংশন করে এই লেভেলে আনা যায় কিনা, এই জন্য যে ড্রাগ ইউজ হয় সেগুলো, that are the drugs that are used for treatment of heart failure. This slide represents the drugs used for treatment of heart failure at a glance. যেসব ড্রাগ ইউজ হয় এখানে আমরা একটা স্লাইডে দিয়ে দিচ্ছি। নাম্বার 1 ডায়ুরেটিক্স, নেক্সট এসি ইনহিবিটরস, নেক্সট এআরবি, তারপর বিটা ব্লকারস, এ ফিউ, এটা কিন্তু বিটা ব্লকার পড়ানোর সময় আমি বলেছি যে এ ফিউ beta blockers are used nowadays for treatment of chronic heart failure, not all beta blocker. Aldosterone antagonists, cardiac glycosides. তাহলে হার্ট ফেলিউরের ড্রাগ বললে এই কয়টা অবশ্যই বলতে হবে: ডায়ুরেটিক্স, এসি ইনহিবিটর, এআরবি, এফিউ, বিটা ব্লকারস, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট এন্ড কার্ডিয়াক গ্লাইকোসাইডস। এই দুটো না বললেও চলবে, তবে কোন এক্সামিনার যদি আরো জানতে চায় তখন বলতে পারো ভ্যাসোডাইলেটরস, ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস। এবং তোমরা এই সিকোয়েন্সটা মেনটেন করে বলার চেষ্টা করবে। হার্ট ফেলিউরের সিমটম ইমপ্রুভমেন্টের জন্য সবচেয়ে ইফেক্টিভ ড্রাগ হচ্ছে ডায়ুরেটিক, যেহেতু এখানে সিস্টেমিক এন্ড পালমোনারি কনজেশন এন্ড ইডিমা হয়, তো সেটাকে রিলিভ করে এদিকে পেরিফেরাল ইডিমাও কমানো, আর এদিকে পালমোনারি ইডিমার কারণে যে কফ, ডিসপনিয়া, ট্যাকিপনিয়া এগুলো হয়, এগুলো রিলিভের ক্ষেত্রে ডায়ুরেটিক্স আর ভেরি মাস ইফেক্টিভ। ডায়ুরেটিক্স বলতে লুপ ডায়ুরেটিক্স। এছাড়া ক্রনিক হার্ট ফেলিউরের ক্ষেত্রে থায়াজাইড ইফেক্টিভ। এরপরে এসি ইনহিবিটর, এআরবি, আমরা এই যে একটু আগে দেখাইলাম যে কম্পেনসেটরি রেসপন্স, তার মধ্যে দেখা গেল যে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হয়। এই কারণে যেহেতু ওই সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে হার্ট ফেলিউর আরো ডিটেরিয়েট করতেছে, এজন্য ওই সিস্টেমকে ইনহিবিট করে দিতে হবে। সেই জন্য এসি ইনহিবিটর, এআরবি, বিটা ব্লকারও ইনহিবিট করে ওই সিস্টেমকে। তবে বিটা ব্লকারের এডিশনাল রোল হলো যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়, হয়ে হার্ট ফেলিউর ডিটেরিয়েট করে, এই জন্য বিটা ব্লকার। তাহলে ওদিকেও রোল আছে, এদিকেও রোল আছে। অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, এটাও আসলে ওই রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের নিচের দিকে কাজ করবে, এটা ওই সিস্টেমকে ইনহিবিট করার জন্য। আর কার্ডিয়াক গ্লাইকোসাইডস হচ্ছে এটা হার্ট মাসেলের, কার্ডিয়াক মাসেলের কন্ট্রাক্টিলিটি বাড়িয়ে দিবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে দিবে, দ্যাট ইজ পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট। এটার আবার নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্টও আছে। কার্ডিয়াক গ্লাইকোসাইডের দ্যাট ইজ ডিগক্সিন, ডিজিটক্সিন, এগুলোর পজিটিভ আইনোট্রপিক আছে, তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, যেটা হার্ট ফেলিউর ইমপ্রুভমেন্টের জন্য হেল্পফুল, কার্ডিয়াক আউটপুট বাড়ানোর জন্য। আবার হার্ট ফেলিউর পেশেন্ট যে ট্যাকিকার্ডিয়া হয়, ট্যাকিঅ্যারিথমিয়া হওয়ার চান্স থাকে, তাই জন্য নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট আছে আবার এটা, সেটা আবার ওই দিক দিয়ে হেল্পফুল। আদার্স এর মধ্যে ভ্যাসোডাইলেটরস, ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস। এবার একটু ডিমার্কেশন করে বলি, ড্রাগস ফর ক্রনিক হার্ট ফেলিউর এন্ড ড্রাগস ফর অ্যাকিউট হার্ট ফেলিউর। ড্রাগস ফর ক্রনিক হার্ট ফেলিউর বললে এই প্রথম কয়টাই বলতে হবে: ডায়ুরেটিক্স, এসি ইনহিবিটর, এআরবি, এফিউ, বিটা ব্লকারস, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট এন্ড কার্ডিয়াক গ্লাইকোসাইডস। Diuretics, SC inhibitors, ARB, beta blockers,
Fe, aldosterone antagonist and cardiac glycosides. আর ড্রাগস ফর অ্যাকিউট হার্ট ফেলিউর, এটাকে আরো ভালো টার্মে বলা হয় অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। ড্রাগস ফর অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর আর অ্যাকিউট হার্ট ফেলিউর। এই ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে ইন্ট্রাভেনাস লুপ ডায়ুরেটিক্স, দ্যাট ইজ ইনজেকশন ফুসেমাইড intravenously, injection opioid morphine intravenously, GTN গ্লিসারিন ট্রাইনাইট্রেট। আমি এই নাইট্রেট পড়ানোর সময় GTN এর ইউজ বলেছিলাম, ইমার্জেন্সি ইউজ ইন্ট্রাভেনাস রুটে, এই যে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। আর একটা বলেছি হাইপারটেনসিভ ইমার্জেন্সি, এই যে সেটা চলে আসলো এখানে। তাহলে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরে ট্রিটমেন্টে সব যেটা ইমার্জেন্সি কন্ডিশন, অ্যাকিউট কন্ডিশন, সব ড্রাগ intravenous route, intravenous loop diuretic furosemide IV, injection morphine IV and glycerin trinitrate IV or sublingually অনেক সময় দেওয়া হয়। আদার্স এর মধ্যে ভ্যাসোডাইলেটর, ডোবুটামিন or dopamine, phosphodiesterase inhibitors, ভ্যাসোডাইলেটরস, ডোবুটামিন, ডোপামিন, phosphodiesterase। তার নিচের তিনটা মনে না রাখলেও প্রথম তিনটা অবশ্যই মনে রাখো। আর ক্রনিকের ক্ষেত্রে এই কয়টা মনে রাখো, ডায়ুরেটিক্স, এসি ইনহিবিটর, এআরবি, বিটা ব্লকার, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, কার্ডিয়াক গ্লাইকোসাইড। আর অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার ক্ষেত্রে ইনজেকশন ফুসেমাইড অর লুপ ডায়ুরেটিক্স আইভি, ইনজেকশন মরফিন আইভি, জিটিএন ইন্ট্রাভেনাসলি অর অফেন সাবলিঙ্গুয়ালি। আচ্ছা, এখন ডায়ুরেটিক্স, তোমরা ডায়ুরেটিক্স ক্লাস তোমাদের হয়ে গেছে। আমি এখানে শুধু ডায়ুরেটিক্স এর রোল হার্ট ফেলিউরে কি এটা একটু বলবো। Role of thiazide diuretics in chronic heart failure. Chronic heart failure use হয় হচ্ছে thiazide diuretics and also loop diuretics use হয়। তো এখানে এর রোলটা কি? তো ডায়ুরেটিক্স এর মেকানিজম অফ অ্যাকশন, thiazide তোমরা পড়ছো, তাতে দুইটা মেকানিজম বলা হয়েছে, একটা হলো ডায়ুরেসিস আর একটা হলো ভ্যাসোডাইলেশন। তো রেনাল টিউবুল থেকে সল্ট অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন ইনহিবিট করে সল্ট অ্যান্ড ওয়াটার বের করে দিচ্ছে, তাহলে ইউরিন আউটপুট বেড়ে যাচ্ছে, ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যাচ্ছে। ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে গেলে প্রিলোড কমে যাচ্ছে, তাহলে কার্ডিয়াক ওয়ার্কলোড কমে যাচ্ছে। আর ওয়ার্কলোড কমে গেলে তো হার্টের উপর লোড যদি কমে যায় তাহলে সে মোটামুটি কন্ট্রাকশন করতে পারবে, তাহলে তার কন্ট্রাকশন ইমপ্রুভ করবে। ইনক্রিজ মায়োকার্ডিয়াল এফিসিয়েন্সি অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ হার্ট ফেলিউর। তাহলে ডায়ুরেসিস দিয়ে এইভাবে হার্ট ফেলিউরে এর রোলটা এক্সপ্লেইন করা যায়। ডায়ুরেসিস হয়ে যাওয়ার কারণে লোড কমে যাবে, কার্ডিয়াক ওয়ার্কলোড কমে গেলে কার্ডিয়াক এফিসিয়েন্সি বাড়বে, হার্ট ফেলিউর ইমপ্রুভ করবে। আর ভ্যাসোডাইলেশন, যেটা ভ্যাসোডাইলেশন হয়ে গেলে আর্টেরিয়াল এন্ড ভেনাস ডাইলেটেশন যদি ধরি, তাহলে আর্টেরিয়াল ডাইলেশন হলে আফটার লোড কমবে আর ভেনাস ডাইলেটেশন হলে প্রি লোড কমবে। তাহলে দুইটা মিলে কার্ডিয়াক ওয়ার্কলোড কমবে, আর কার্ডিয়াক ওয়ার্কলোড কমলে মায়োকার্ডিয়াল এফিসিয়েন্সি বেড়ে যাবে, হার্ট ফেলিউর এর সিম্পটম ইমপ্রুভমেন্ট হবে। এই হলো থায়াজাইড ডায়ুরেটিক্স এর রোল ইন ক্রনিক হার্ট ফেলিউর। এবারে লুপ ডায়ুরেটিক ইন অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর আমরা যে দেখাইলাম, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরে লুপ ডায়ুরেটিক ফুসেমাইড এর রোল কি? ডাইরেক্ট ফুসেমাইডও বলা হতে পারে। ফুসেমাইড এর রোল কি অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরে, অ্যাকিউট হার্ট ফেলিউরে? তো এখানে কিন্তু আবার উল্টো, ওখানে আমরা দেখাইলাম আগে ডায়ুরেসিস তারপরে ভ্যাসোডাইলেশন। তো যখন ফুসেমাইড ইন্ট্রাভেনাস রুটে দেওয়া হয় তখন এর ডায়ুরেটিক ইফেক্ট এস্টাবলিশ হওয়ার আগেই ভ্যাসোডাইলেটরি ইফেক্ট এস্টাবলিশ হয়, সেজন্য আগে ভ্যাসোডাইলেশন। ইনজেকশন ফুসেমাইড ইন অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর যদি ইউজ করা হয় তাহলে ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি এটা ভ্যাসোডাইলেট করে ফেলে। আর ভ্যাসোডাইলেশন করলে প্রিলোড আফটার লোড কমে যাবে, প্রিলোড আফটার লোড কমে গেলে কার্ডিয়াক ওয়ার্কলোড কমে যাবে, মায়োকার্ডিয়াল এফিসিয়েন্সি বেড়ে যাবে, হার্ট ফেলিউরের সিম্পটম ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। তাহলে লুপ ডায়ুরেটিক্স আইভি ইউজ করলে আগেই ইমিডিয়েটলি সে ভ্যাসোডাইলেট করে এবং খুব তাড়াতাড়ি পেশেন্টের পালমোনারি ইডিমা, পালমোনারি কনজেশন কমিয়ে দেয়, পেশেন্টের কিন্তু ডিসপনিয়া কমিয়ে দেয়। আর এরপরে ডায়ুরেটিক ইফেক্ট এটাও এর সঙ্গে অ্যাড হয়ে যায়। যখন এই ইফেক্টও এস্টাবলিশড হয়ে যায় তখন সে ডায়ালিসিস করে ব্লাড ভলিউম কমায়, প্রিলোড কমায়, কার্ডিয়াক ওয়ার্কলোড কমায় দিচ্ছে, মায়োকার্ডিয়াল এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে, হার্ট ফেলিউর ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে রোল অফ ডায়াবেটিক্স ইন ক্রনিক হার্ট ফেলিউর এটা দেখালাম।
এরপর রোল অফ লুপ ডায়োরেটিক ফুসেমাইড ইন অ্যাকিউট হার্ট ফেলিউর এটাও দেখালাম। এবারে হার্ট ফেলিউর আদার ড্রাগ, ফার্স্ট অফ অল ছিল ডায়োরেটিক্স, এরপরে তো আছে এসি ইনহিবিটর। এগুলো তোমাদের অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগে কিন্তু বলা হয়ে গেছে, ক্যাপটোপ্রিল, এনলোপ্রিল, লিসিডোপ্রিল, পেরিন্ডোপ্রিল, র্যামিপ্রিল, এগুলো সব বলা হয়ে গেছে। কিভাবে কাজ করে, অ্যাডভার্স ইফেক্ট কি, ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন কি, সব কিন্তু বলে ফেলেছে। এখানে আমি শুধু বলবো হার্ট ফেলিউরের ক্লাস, হার্ট ফেলিউর ড্রাগ হিসেবে এসি ইনহিবিটরকে দেখানো হচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য রোল অফ এসি ইনহিবিটরস ইন হার্ট ফেলিউর? হার্ট ফেলিউরে এসি ইনহিবিটরের রোল কি? আসলে তোমরা যদি অ্যান্টিহাইপারটেনসিভ ইফেক্ট অফ এসি ইনহিবিটর, এআরবি এগুলো বুঝে থাকো, মনে রেখে থাকো, তাহলে ওই একই কথাই, শুধু এখানে একটু হার্ট ফেলিউরের সাথে কোরিলেট করে এক্সপ্লেনেশনটা দিতে হবে, তাহলে হয়ে যাবে। তো তাহলে আসো, তাহলে যদি এসি ইনহিবিটর ইউজ করা হয় তাহলে এটা এসি এনজাইমকে ইনহিবিট করবে। এসি এনজাইম ইনহিবিট হয়ে গেলে অ্যানজিওটেনসিন 1 অ্যানজিওটেনসিন 2 তে আর কনভার্সন হবে না। না হয়ে গেলে কি হবে, এর যে কনসিকুয়েন্স সেটাও হবে না। এটা অ্যালডোস্টেরন রিলিজ করতো, ভ্যাসোকনস্ট্রিকশন করতো, ক্যাটেকোলামাইন রিলিজ করতো, তাই না? অ্যাডেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন রিলিজ করতো, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট করে ক্যাটেকোলামাইন রিলিজ করতো, আর পেরিফেরাল ভেসেলের উপরে ভ্যাসোকনস্ট্রিকশন করতো। তো যখন এই কনভার্সন হচ্ছে না, অ্যানজিওটেনসিন 2 তৈরি হচ্ছে না, তাহলে নো অ্যালডোস্টেরন রিলিজ, নো ভ্যাসোকনস্ট্রিকশন, নো ক্যাটেকোলামাইন রিলিজ। তাই যদি হয় তাহলে অ্যালডোস্টেরন যে সল্ট ওয়াটার রিটেনশন করে ব্লাড ভলিউম বাড়াইতো, সেটা আর হচ্ছে না, তাহলে ব্লাড ভলিউম কমে গেল। ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে না, ভেসো ডাইলেশন হলো। ক্যাটেকোলামাইন রিলিজ হচ্ছে না, ক্যাটেকোলামাইন যে হার্ট রেট বাড়াইতো সেটা আর হবে না, তাহলে হার্ট রেট কমে গেল। তাহলে সবগুলোই হার্ট ফেলিউরের জন্য ইফেক্টিভ। দেখো, তাহলে ব্লাড ভলিউম কমে গেলে প্রিলোড কমে গেল, ভ্যাসো ডাইলেশন হয়ে গেলে আফটার লোড কমে গেল, হার্ট রেট কমে গেল। তাহলে এটাও হার্ট ফেলিউরে যেহেতু হার্ট রেট বেড়ে যায়, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিয়ারিথমিয়া চান্স থাকে, তাহলে হার্ট রেট কমায় দিল। তাহলে আলটিমেটলি এসি ইনহিবিটর হার্ট ফেলিউর পেশেন্ট ইউজ করার ফলে আমরা দেখলাম যে আলটিমেটলি প্রিলোড কমলো, আফটার লোড কমলো, হার্ট রেটও কমে গেল। তাহলে কার্ডিয়াক ওয়ার্ক লোড কমে গেল। তো কার্ডিয়াক ওয়ার্ক লোড কমে গেলে there is increased myocardial efficiency and so there is improvement of heart failure. তাহলে এখানে কিন্তু আমরা তিনটা ইফেক্ট দেখাইলাম, একটা, দুইটা, তিনটা। এসি ইনহিবিটরের কয়টা ইফেক্ট দেখানো হয়েছিল তোমাদেরকে বলো দেখি, মনে আছে? এসি ইনহিবিটর আলটিমেট ইফেক্ট কয়টা দেখাইছিলাম অ্যান্টিহাইপারটেনসিভ ইফেক্ট এক্সপ্লেইন করার সময়? পাঁচটা তিনটা আছে। আর এই এনজাইম কি আরো কারোর সাথে ইনভলভ আছে? স্যার ব্র্যাডিকাইনিন আছে স্যার। ব্র্যাডিকাইনিন, হ্যাঁ। তো এসি ইনহিবিট হয়ে গেলে তো ব্র্যাডিকাইনিনের মেটাবলিজম ইনহিবিট হয়ে যাবে। তাহলে কি হবে, ব্র্যাডিকাইনিন বডিতে অ্যাকুমুলেশন হবে। আর ব্র্যাডিকাইনিনের দুইটা ইফেক্ট, একটা হলো সে ভ্যাসোডাইলেশন করে, আর একটা হলো যে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করে, প্রোস্টাগ্ল্যান্ডিন মিডিয়েটেড ভ্যাসোডাইলেশন করে। মানে ওই দুইটা ইফেক্টই হলো ভ্যাসোডাইলেশন। তাহলে ভ্যাসোডাইলেশন হয়ে গেলে যা হবে, কি হবে, ভ্যাসোডাইলেশন হলে যে কার্ডিয়াক ওয়ার্কলোড কমে যাবে, তাই না? কার্ডিয়াক ওয়ার্কলোড কমে গেলে এরাও মায়োকার্ডিয়াল এফিসিয়েন্সি বাড়িয়ে দেবে, হার্ট ফেলিউর ইমপ্রুভ করবে। তাহলে এই পাঁচটা ইফেক্ট কিন্তু আমরা আগের ডিসকাশন থেকেই পাইলাম। এখন হার্ট ফেলিউরের রিলেশনে এসি ইনহিবিটরের বাড়তি আরেকটা বেনিফিট আছে, সেটা হলো এটা যে এসি ইনহিবিটর দিলে, ওই যে আমরা একটা কথা মাঝে মাঝে বলতেছি, ভেন্ট্রিকুলার রিমডেলিং, কার্ডিয়াক রিমডেলিং, এই যে হার্টের ওয়ালে যে চেঞ্জ হয়, যেমন অ্যাকিউট এমআইয়ের পেশেন্টের ওই ইনফার্ক্টের ওই জায়গা স্কারিং হওয়ার কারণেও চেঞ্জ হয়, সেটাকেও কার্ডিয়াক রিমডেলিং আর ভেন্ট্রিকুলার রিমডেলিং বলে। আর ক্রনিক হার্ট ফেলিউরের পেশেন্টদেরও ভেন্ট্রিকুলার ওয়ালে যে চেঞ্জ হয়, এটাকেও এরকম ভেন্ট্রিকুলার রিমডেলিং বা কার্ডিয়াক রিমডেলিং বলে। এবং রিমডেলিং হয়ে গেলে এই ভেন্ট্রিকুলার আর এই হার্টের হার্ট ফেলিউর হওয়ার চান্স আরো বেড়ে যায়। তো এসি ইনহিবিটরের একটা বাড়তি রোল হচ্ছে যে এসি ইনহিবিটর প্রিভেন্ট দিস ভেন্ট্রিকুলার or cardiac remodeling and thus reduce further risk of heart failure. তাহলে রোল অফ এসি ইনহিবিটর ইন হার্ট ফেলিউর বললে বা রিটেনে আসলে তোমাদের ওই পাঁচটা ইফেক্ট এক্সপ্লেইন করতে হবে, অ্যালডোস্টেরন, ক্যাটেকোলামাইন রিলিজ, ভ্যাসোকনস্ট্রিকশন, এগুলো ইনহিবিশন হয়ে যায় এই কারণে। তাহলে প্রিলোড কমে যায়, আফটার লোড কমে যায়,
আর হার্ট রেটও কমে যায়। আর এদিকে হলো ব্র্যাডিকাইনিন মিডিয়েটেড ডাইরেক্ট ভ্যাসোডাইলেশন এন্ড প্রোস্টাগ্ল্যান্ডিন মিডিয়েটেড ভ্যাসোডাইলেশন হয়ে কার্ডিয়াক ওয়ার্কলোড কমে যায়, মায়োকার্ডিয়াল এফিসিয়েন্সি বেড়ে যায়, হার্ট ফেলিউর ইমপ্রুভ করে। অ্যানাদার রোল, এডিশনাল রোল, সেটা হলো যে এসি ইনহিবিটরস অলসো ইনহিবিট অর প্রিভেন্ট development of ventricular or cardiac remodeling and thus reduce further risk of heart failure. তাহলে হার্ট ফেলিউরের রোলে ক্ষেত্রে কি রোল এসি ইনহিবিটর, এখানে তাহলে 6টা পয়েন্ট তোমাদের ডিসকাস করতে হবে, আর অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের রিলেশনে 5টা। ঠিক আছে, এবারে চলে যাই রোল অফ এআরবি ইন হার্ট ফেলিউর। এখানে হার্ট ফেলিউর ক্ষেত্রে এআরবি রোল ডিসকাস করতে বা এক্সপ্লেইন করতে এই 3টা কথা আসবে। এআরবি অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টরকে ব্লক করে দিল, যার ফলে অ্যালডোস্টেরন রিলিজ হবে না, ভ্যাসোকনস্ট্রিকশন হবে না, ক্যাটেকোলামাইন রিলিজ হবে না। না হলে কি হবে, ওই আগেরটার মতে ব্লাড ভলিউম কমে গেল, ভ্যাসোডাইলেশন হলো, হার্ট রেট কমে গেল। সো দেয়ার ইজ ডিক্রিজ অফ প্রিলোড আফটারলোড হার্ট রেট, ইনক্রিজ মায়োকার্ডিয়াল ইনসাফিসিয়েন্সি, ইমপ্রুভমেন্ট অফ হার্ট ফেলিউর। এখন বলো দেখি এই এআরবির সঙ্গে কি ওই পাথওয়ের লিংক আছে ব্র্যাডিকাইনিন? না স্যার নাই, এজন্য কাফ হয় না স্যার। হ্যাঁ, এটা তো এনজাইমকে ইনহিবিট করতেছে না, ওই এনজাইমটা ইনভলভ ওই পাথওয়ের সঙ্গে। এটা যেহেতু এনজাইম লেভেলে কাজ করে না, বরং অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টরকে ব্লক করে, কাজে ওই পাথওয়ের সাথে এর কোনো লিংক নেই, কাজে এটা এখানে আসবে না। তাহলে এটার রোল অফ এআরবি ইন হার্ট ফেলিউর বললে এই 3টা কথা বলতে হবে। আর ওই 6 নম্বর কথা যেটা এসি ইনহিবিটরের, এসি ইনহিবিটর বলা হয়েছিল যে ইনহিবিট অর প্রিভেন্ট ভেন্ট্রিকুলার কার্ডিয়াক রিমডেলিং এন্ড রিডিউস ফার্দার রিস্ক অফ হার্ট ফেলিউর, এই রোলটা এআরবিরও আছে। তাহলে এখানে তাহলে 4টা পয়েন্ট চলে আসবে, তাহলে ওই 3টা কমন। আর এসি এআরবিস অলসো ইনহিবিট অর প্রিভেন্ট ভেন্ট্রিকুলার রিমডেলিং এন্ড thus reduce risk of heart failure further. চলে গেল রোল অফ এআরবি ইন হার্ট ফেলিউর। এবারে বিটা ব্লকার্স ইউজড ইন হার্ট ফেলিউর। আমরা কিন্তু বিটা ব্লকার্স ইন হার্ট ফেলিউর কোনটা কোনটা ইউজ হয় এটা বলেছিলাম, তবে এর রোলটা আমরা তখন এক্সপ্লেইন করিনি অটোনমিকের ক্লাসে, এটা এখন আজকে বলা হবে। তাহলে এটা আগে জেনে রাখো, হোয়াট আর দ্য বিটা ব্লকার্স দ্যাট আর ইউজড ইন হার্ট ফেলিউর। আমরা বলছি এ ফিউ বিটা ব্লকার্স, কোনটা কোনটা সেগুলো, বিসোপ্রোলল, মেটোপ্রোলল, নেভিপ্রোলল, কার্ভিডোলল। বিসোপ্রোলল, মেটোপ্রোলল, নেভিপ্রোলল এন্ড কার্ভিডোলল। এখন এদের রোলটা কি হার্ট ফেলিউরে? আচ্ছা, বিটা ব্লকার আমি অটোনমিকের ক্লাসে পসিবলি বলেছি যে ওয়ান্স আপন এ টাইম, এমনকি আমরা যখন 3rd ইয়ার 4th ইয়ারে ফার্মাকোলজি পড়ি সেই সময় বিটা ব্লকার বলা হইতো যে অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড ইন হার্ট ফেলিউর। এরপরে যখন কিছু সিলেক্টিভ বিটা ব্লকার এসে গেল এবং বিটা ব্লকার নিয়ে স্টাডি হইতে হইতে দেখা গেল যে এ ফিউ বিটা ব্লকার্স, এগুলো যদি লো ডোজ দিয়ে স্টার্ট করা হয় জুডিশিয়ালি, কনসাসলি লো ডোজ দিয়ে স্টার্ট করে গ্রাজুয়ালি 1 উইক 2 উইকস পর পর ডোজ বাড়ায় 12 উইকস এ ম্যাক্সিমাম ডোজে পৌঁছা হয় হার্ট ফেলিউরের পেশেন্টদের। তো তাহলে দেখা গেছে যে হার্ট ফেলিউরের পেশেন্টদের কিছু বেনিফিট হয়। দেখা যায় যে তাদের সিমটম ইমপ্রুভ করে, তাদের ইজেকশন ফ্র্যাকশন বেড়ে যায়, তাদের হসপিটালাইজেশনের প্রয়োজন কমে যায়, রিকারেন্ট অ্যাটাক অফ হার্ট ফেলিউর এপিসোড, রিকারেন্ট এপিসোড হার্ট ফেলিউর এগুলো কমে যায়, তাদের মানে লংজিভিটি বেড়ে যায়। এগুলো কিছু বেনিফিট দেখা গেছে, এগুলো রোল আছে। এছাড়া বিটা ব্লকারের আরেকটা রোল হলো, আমরা দেখেছি যে হার্ট ফেলিউরে তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে যায়, তার মানে হলো ক্যাটেকোলামাইন অ্যাক্টিভিটি বেড়ে যায়। তো ক্যাটেকোলামাইন অ্যাক্টিভিটি বেড়ে গেলে যেটা হয়, ক্যাটেকোলামাইনের এক্সেস লেভেল এর এক্সপোজারে যখন কার্ডিয়াক মাসেল আসে তখন কার্ডিয়াক মাসেলের কিছু চেঞ্জ হয়ে যায়, কার্ডিয়াক মাসেলের অ্যাপোপ্টোসিস হয়, কার্ডিয়াক মাসেল অ্যাবনর্মাল সেল দ্বারা রিপ্লেস হয়ে যায়। আর অ্যানাদার রিস্ক হচ্ছে যে তাদের এক্সেস ক্যাটেকোলামাইনের এক্সপোজারের কারণে ট্যাকিকার্ডিয়া, কার্ডিয়াক ট্যাকিয়ারিথমিয়া হওয়ার চান্সও বেড়ে যায়, অ্যাডভার্স ইফেক্ট এগুলো বেড়ে যায়। তো যদি জুডিশিয়াসলি লো ডোজে স্টার্ট করে গ্রাজুয়ালি ডোজ বাড়ানো হয়, এইভাবে যদি বিটা ব্লকার হার্ট ফেলিউর, ক্রনিক হার্ট ফেলিউরের পেশেন্টদের ইউজ করা হয়, তাহলে এই সব অ্যাডভার্স ইফেক্টের চান্সও কমে যায়। যে ভেন্ট্রিকুলার ওয়ালে যে চেঞ্জ গুলো হয়, সেলের চেঞ্জ,
অ্যাবনর্মাল সেন্স, অ্যাপোপ্টোসিস এগুলো যে হয় এগুলো প্রিভেনশন হয় আর এগুলোর চান্সও কমে যায়, ভেন্টিকুলার রিমডেলিং এর চান্সও কমে যায়। সর্বোপরি তাদের ইজেকশন ফ্র্যাকশন বেড়ে যায়, সিমটম ইমপ্রুভ করে, তাদের লাইফস্টাইল এটা ইমপ্রুভ করে যায়, হসপিটালাইজেশনের চান্স কমে যায়, রিকারেন্ট অ্যাটাকের চান্স কমে যায়, অ্যারিথমিয়ার চান্স কমে যায়, এই সব বেনিফিট। তো এই কথাগুলো এখানে স্লাইডে বলা আছে। cautiously starting with low dose and then gradually incremental dose over about 12 weeks. Attenuation of adverse effect of high concentration of catecholamine, including apoptosis. Reduction of cardiac remodeling by inhibition of mitogenic activity of catecholamine. তার মানে অ্যাডভার্স ইফেক্ট, অ্যারিথমিয়া, অ্যাপোপ্টোসিস এগুলোর চান্স কমে যায়, কার্ডিয়াক রিমডেলিং এগুলো চান্সও কমে যায়, হার্ট রেট কমে যায়, ইজেকশন ফ্র্যাকশন বেড়ে যায়, সিমটম ইমপ্রুভ করে, রিকারেন্ট এপিসোডের চান্স কমে যায়, হসপিটালাইজেশনের চান্স কমে যায়, মর্টালিটিও কমে যায়। এত বেনিফিট রিডাকশন। তো it should be used judiciously, cautiously, starting with low dose and then gradually increasing the dose over 12 weeks. এটা কিন্তু তোমাদের এইভাবে কিন্তু তোমাদের এই রিটেনে কয়েকটা কোশ্চেন আসতে পারে হার্ট ফেলিউর রিলেশনে, যে হাউ এসি ইনহিবিটর ইমপ্রুভ হার্ট ফেলিউর, or how ARB improves heart failure, how beta blockers improve heart failure। তখন এই যে এক্সপ্লেনেশন যেগুলো বললাম আগের দুইটা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই যে একটা কথা আমি প্রায় বলতেছি, ভেন্টিকুলার রিমডেলিং আর কার্ডিয়াক রিমডেলিং, এটা সম্পর্কে একটু বলি। conditions where this ventricular remodeling or cardiac remodeling may occur, আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি। ক্রনিক হার্ট ফেলিউরের পেশেন্টদের ভেন্টিকুলার ওয়ালে চেঞ্জ হয়ে যায়, রিমডেলিং হয়ে যায়। আর পোস্ট এমআই পেশেন্টদের, অ্যাকুট এমআই হওয়ার পরে এই পেশেন্টদের ওই ইনফ্যাক্ট পোর্শনটা স্কার টিস্যুতে রিপ্লেস হয়ে যায়, এরই সিকুয়েলি হিসেবে ভেন্টিকুলার ওয়ালে যে চেঞ্জ হয়ে যায়, দ্যাট ইজ ভেন্টিকুলার রিমডেলিং। এখন এখানে মনে করা হয় যে কয়েকটা হিউমারাল ফ্যাক্টর মে বি রেসপন্সিবল ফর দিস কার্ডিয়াক or ventricular remodeling. তার মধ্যে angiotensin 2, aldosterone and catecholamines, এই ফ্যাক্টরগুলো আন্ডারগ্রাউন্ডে আসলে মে বি রেসপন্সিবল ফর দিস ভেন্টিকুলার রিমডেলিং। সেই জন্য যদি আমরা এই ভেন্টিকুলার রিমডেলিং or কার্ডিয়াক রিমডেলিং প্রিভেন্ট করতে চাই or ইনহিবিট করতে চাই, তাহলে কি কি ড্রাগ ইউজ করা যেতে পারে এখন বলো দেখি। বিটা ব্লকার, এসি ইনহিবিটর। হ্যাঁ, আমরা তো এখানে দেখাচ্ছি, এখান থেকেই তো বলা যায় অ্যানজিওটেনসিন 2 একটা ফ্যাক্টর। তাহলে অ্যানজিওটেনসিন 2 এর অ্যাক্টিভিটি কমানো যেতে পারে কার কার দ্বারা? অ্যানজিওটেনসিন, এসি ইনহিবিটর আর অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লক। ইনহিবিটর দিলে উপরের দিকে এনজাইম ইনহিবিট করেই দিল, নিচের দিকে ব্লক হয়ে গেল। অথবা অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার এআরবি যদি ইউজ করা হয় তাহলে সে ডাইরেক্টলি রিসেপ্টর ব্লক করলো। তাহলে এসি ইনহিবিটর এআরবি পাওয়া গেল। এবারে অ্যালডোস্টেরন একটা ফ্যাক্টর হতে পারে, এটাও কোনো স্টাডিতে বলা হচ্ছে। তাহলে অ্যালডোস্টেরনের অ্যাক্টিভিটি কমানো যেতে পারে কি দিয়ে? এসি ইনহিবিটর, এআরবি, বিটা ব্লকার। ওটা তো বলাই হলো, এটা রিলেশনে তো ওটা এসেই গেল। স্পেসিফিক এর জন্য বলো, অ্যালডোস্টেরনকে ডাইরেক্টলি অ্যান্টাগনাইজ করার জন্য কিছু নাই? স্যার অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট নাম কি? স্পাইরোলেক্টন এন্ড ইপ্লিরেনন। স্পাইরোলেক্টন, ইপ্লিরেনন, ক্যাটেকোলামাইন এর অ্যাক্টিভিটিকে কমানোর জন্য তাহলে কি আছে? বিটা ব্লকার, তাই তো? তাহলে এই ফ্যাক্টর গুলোর বেসিসেই আমরা ড্রাগ সিলেক্ট করতে পারি। এবারে দেখাচ্ছি ড্রাগস দ্যাট ইনহিবিট অর প্রিভেন্ট ভেন্টিকুলার রিমডেলিং। এসি দেখানো হচ্ছে এখানে, this is foxglove plant or digitalis plant. তাহলে digitalis purpurea, digitalis lanata, scientific name of the plant from which
cardiac glycosides obtain. This is the structure. তোমাদের কিন্তু রিটেনে এটা আসে cardiac glycoside এর structure, that is digoxin এর structure, এটা কিন্তু চাওয়া হয় এর পার্ট কি কি আছে, কোন পার্টের কি ফাংশন, এগুলো কিন্তু ভাই ভাই জিজ্ঞেস করা হয়, রিটেনেও কিন্তু এটা আসে তোমাদের। এটা তো স্ট্রাকচারটা তোমরা আঁকা শিখবে। এটা আসলে আচ্ছা এটা কি চেনা যায়, এটা কি কিসের মতো মনে হয় বলো দেখি? স্যার ডাইহাইড্রোক্সিবেনজিন স্যার, ক্যাটাকোলামাইন স্যার। ক্যাটেকোল। আরে অত কঠিন কথা যাও তোর, এই যে দেখো না এটা কি শেপের স্ট্রাকচার? এটা বেনজিন শেপ স্যার। হ্যাঁ, সাথে দেখি এটা কি আছে স্যার? মিথাইল মূলক আছে। আর এটা কি? হাইড্রোক্সিল গ্রুপ স্যার। এটা কোনো অ্যামাইনো অ্যাসিড স্যার? না, অ্যামাইনো অ্যাসিড না। অ্যামাইনো অ্যাসিড না স্যার। গ্লুকোজের স্ট্রাকচার কেমন? সুগারের স্ট্রাকচার কেমন? জি স্যার, কিছু স্যার এইরকমই, কিন্তু এইরকমই। এটা তো সুগার, একটা সুগার কিছুটা, মানে এটা তো একটা সুগার। এটা হচ্ছে এর সুগার পার্ট, আর এটা হচ্ছে নন সুগার পার্ট। ঠিক আছে, সুগার পার্ট, নন সুগার পার্ট, সুগার পার্ট আর নন সুগার পার্ট। নন সুগার পার্টের নাম হচ্ছে অ্যাগ্লাইকন আর জেনিন, আর সুগার পার্টের নাম হচ্ছে গ্লাইকন। তাহলে অ্যাগ্লাইকন আর জেনিন নন সুগার পার্ট, আর গ্লাইকন হচ্ছে সুগার পার্ট। এই নন সুগার পার্টটাই হলো ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি, দ্যাট ইজ ফার্মাকোডাইনামিক অ্যাক্টিভিটির জন্য রেসপন্সিবল। আর সুগার পার্ট যেটা, এটা হলো ফার্মাকোকাইনেটিক প্রপার্টির জন্য রেসপন্সিবল। এটা সলিবিলিটি, পারমিয়াবিলিটি, অ্যাটাচমেন্ট উইথ রিসিপ্টর প্রেজেন্ট অন মায়োকার্ডিয়াম, মানে ফার্মাকোকাইনেটিক প্রপার্টির জন্য এটা, ডাইনামিক প্রপার্টির জন্য, ইফেক্টের জন্য হলো এই পোর্শনটা। তো এই নন সুগার পার্টে আবার দুটো সাব পার্ট, স্টেরয়েড পার্ট এন্ড বিটা ল্যাকটোন পার্ট। এই যে এখানে স্টেরয়েড আর বিটা ল্যাকটোন, এই যে এটা তোমাদের মনে পড়ে না? এটা কিসের স্ট্রাকচার? এটা এই অংশটুকু হ্যাঁ, তার মানে হলো এটা হলো স্টেরয়েড পার্ট, আর এইটুকু হলো ল্যাকটোন পার্ট। তাহলে এখানে এটা হলো সুগার পার্ট, এই পুরোটা হলো নন সুগার পার্ট। এই সুগার পার্টটা হলো ফার্মাকোকাইনেটিক অ্যাকশনের জন্য, এর ফার্মাকোকাইনেটিক প্রপার্টি। আর নন সুগার পার্টের মধ্যে স্টেরয়েড পার্ট আর ল্যাকটোন, বিটা ল্যাকটোন রিং। তো এর ফাংশন হচ্ছে এটা দিয়ে মূলত ইফেক্ট হয়, ফার্মাকোলজির ইফেক্ট। তো ঠিক আছে, তাহলে এই হলো। এবারে আসি অ্যাক্টিভ প্রিন্সিপলস অফ এই ডিজিটালিস প্ল্যান্ট। এখান থেকে যে অ্যাক্টিভ প্রিন্সিপল পাওয়া যায়, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, সেটা কি? ডিগক্সিন আর ডিজিটক্সিন। তো ডিজিটালিস পারপুরিয়া থেকে পাওয়া যায় ডিজিটক্সিন, আর ডিজিটালিস লানাটা থেকে পাওয়া যায় ডিজিটক্সিন এন্ড ডিগক্সিন। ডিজিটালিস পারপুরিয়া থেকে ডিজিটক্সিন, লানাটা থেকে ডিজিটক্সিন, ডিগক্সিন। আসলে এখন ডিজিটক্সিন নিয়ে তেমন কোনো কথাবার্তা কেউ বলে না, কারণ ডিগক্সিনই তো এখন লাস্ট লাইনে পড়ে গেছে। আচ্ছা, তোমাদের একটা বুদ্ধির কথা বলি, বলো দেখি। আচ্ছা না, ওটা একটু পরেই বলি। আচ্ছা, এক সময় কিন্তু এই যে এটা নিয়েও মাতামাতি করা হতো যে ডিগক্সিন আর ডিজিটক্সিনের মধ্যে ডিফারেন্স কি, কিন্তু এখন যেহেতু ডিগক্সিনই লাস্ট লাইনে পড়ে গেছে, কাজে ডিজিটক্সিনের সঙ্গে ডিফারেন্সিয়েট করা এটা অত ইম্পর্টেন্ট মনে করা হয় না। তো তারপরে দেয়া আছে তোমাদের ক্যাটজাং এটা দেওয়া আছে, এই পাশাপাশি এই ডিসকাশনটা দেওয়া আছে, তোমরা দেখে নিলে একটু দেখে নিও। Mechanism of action of digoxin or digitalis, very very important for both written and viva. এটা কিন্তু জিজ্ঞেস করা হয় মেকানিজম। আচ্ছা, তোমাদের আমরা মেকানিজম অফ অ্যাকশন ফার্মাকোডাইনামিক্স এর একটা ক্লাস নিয়েছি, সেই নলেজ থেকে বলো দেখি এটা কিভাবে কাজ করে, মনে আছে? এক কথায় বলো দেখি, ওই একটা কথা শুনলেই আমি খুশি। মনে আছে কিনা তোমাদের? মনে আছে? কার্ডিয়াক গ্লাইকোসাইড আর ডিজিটালিস আর ডিগক্সিন কিভাবে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন কি? এটা কি রিসিপ্টর মিডিয়েটেড অ্যাকশন নাকি কোনো এনজাইমকে ইনহিবিট করে কাজ করে? মনে পড়ে? এনজাইম, একটা এনজাইমকে ইনহিবিট করে কাজ করে। ভেরি গুড, সেটার নাম কি মনে
মনে নাই? সোডিয়াম পটাশিয়াম এটিপেজ মনে পড়ে? এটা তো তোমাদের কিছুটা বায়োকেমিস্ট্রিতে উপরে আসার কথা ছিল। সোডিয়াম পটাশিয়াম পাম্প পড়ছো না তোমরা? এই পাম্প পড়ার সময় তো আমরা পড়ছিলাম, তোমরা পড়ছো কিনা? ইনহিবিটরস অফ দি পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প কি কি? তার মধ্যে এক্সাম্পল হিসেবে তো আমরা কার্ডিয়াক গ্লাইকোসাইড পড়ছিলাম। তোমরা কি পড়ছো? সেটা যদি না পড়ে থাকো, আমি যে মেকানিজম অফ অ্যাকশনের ক্লাসটা নিয়েছিলাম সেটা তো বলছি। তো যাই হোক, তাহলে এটা হলো অ্যাকশন করে বাই ইনহিবিটিং সোডিয়াম পটাশিয়াম মেমব্রেন বাউন্ড সোডিয়াম পটাশিয়াম এটিপেজ এনজাইম বা পাম্প, যেটা কার্ডিয়াক মাসেলের মেমব্রেনে থাকে। আচ্ছা, ওটাতে পরে যাচ্ছি আমরা। আগে মেজর ইফেক্ট, যে মেকানিজমই হোক সেই মেকানিজম মেকানিজম ইউটিলাইজ করে সে আলটিমেটলি দুটো মেজর ইফেক্ট দেয়। একটা হলো, আমি আগেও বলেছি এটা, যে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে দেয়, ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন, পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট। আর নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট, ডিক্রিজ কন্ডাক্টিভিটি উইদিন এভি নোড। এভি নোড দিয়ে কন্ডাকশন কমিয়ে দেয়, যার ফলে হার্ট রেট কমে যায়। এটা ডিউ টু ইনক্রিজ ভ্যাগাল টোন, মানে ডিজিটালিস্টটা ভ্যাগাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, কোলিনার্জিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, এই কারণে কন্ডাকশন কমে যায়, হার্ট রেট কমে যায়। দ্যাট ইজ নেগেটিভ ক্রোনোট্রপিক। দুটাই হার্ট ফেলিউরের পেশেন্টের জন্য হেল্পফুল। ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় দিলে স্ট্রোক ভলিউম বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। হার্ট রেট কমিয়ে দিলে এই হার্ট ফেলিউর পেশেন্টদের যে ট্যাকিকার্ডিয়া হয়, এই কারণে তাদের অ্যারিথমিয়ার চান্স থাকে, তো ওটা কমে যাবে, বেনিফিট হবে। আচ্ছা, এখানে আলটিমেট যে ইফেক্ট হয়, যার দিকে দেখানো হলো ইনক্রিজ ভ্যাগাল টোন, এই কারণে হার্ট রেট কমে যায়। তো হার্ট রেট কমে যাওয়াটা ডিজায়ার্ড। আবার হার্ট রেট কমতে কমতে যদি বেশি কমে যায়, তাহলে আবার হয়ে যাবে ব্র্যাডিয়ারিথমিয়া, সেটা আবার হয়ে যাবে সাইড ইফেক্ট। আর ইলেকট্রোলাইট রিঅ্যারেঞ্জমেন্ট হয়, হয়ে ওই যে আমরা দেখলাম যে ইন্ট্রাসেলুলার এটা ক্যালসিয়াম সামনে আসতেছে বলবো, ক্যালসিয়াম লেভেল বেড়ে যায় ইন্টারসেলুলারলি, বেড়ে গেলে ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট বেড়ে যায়, দ্যাট ইজ পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট। এটা হলো ডিজায়ার্ড ইফেক্ট। আবার যদি এই কন্ট্রাকশন যদি বেশি হইতে থাকে, ঘন ঘন হইতে থাকে, তখন হয়ে যাবে আবার ট্যাকিয়ারিথমিয়া, এটা আবার হয়ে যাবে সাইড ইফেক্ট। এই জন্য ডিগক্সিন কিন্তু এটা খুবই রিস্কি ড্রাগ। আচ্ছা বলো দেখি, ডিগক্সিন এর থেরাপিউটিক ইন্ডেক্স কেমন? খুবই কম, থেরাপিউটিক খুব কম স্যার। থেরাপিউটিক ইন্ডেক্স কম। এই যে দেখো না, ব্র্যাডিকার্ডিয়া করে, আবার ব্র্যাডিকার্ডিয়া একটু বেড়ে গেলে ব্র্যাডিয়ারিথমিয়া হয়ে যাবে। এটা হলো ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, আবার ফোর্স অফ কন্ট্রাকশন বেশি বেড়ে গেলে আবার ট্যাকিয়ারিথমিয়া হয়ে যাবে। তার মানে অ্যাডভার্স, তার মানে ডিমার্কেশন বিটুইন সেফ রেঞ্জ এন্ড আনসেফ রেঞ্জ, এটা কিন্তু খুব নেয়ার, খুব কাছাকাছি। এই জন্য ড্রাগ অফ লো থেরাপিউটিক ইন্ডেক্স। আচ্ছা, এবার আসো ওই